প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে বেশ উদ্বেগের সাথেই আপনাদের সামনে কথা বলতে এসেছি। কারণটা হচ্ছে যে বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা, সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা, এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, প্রকাশ করেছে। মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এই রাষ্ট্রপতি হবেন তাদেরকে কিভাবে হওয়ানো যাবে? কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা, সকল দরজা বন্ধ। সাংবিধানিক পথ যখন বন্ধ, তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত নিয়েছে এরা। সেটি কেমন? সহিংসতার পথ। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটি হবে না, তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে, কিন্তু আসল সংঘর্ষে থাকবে না। অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা, যাকে যেভাবে ম্যানেজ করা যায়। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে।
এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল, এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে, এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবে। কারণ আপনারা জানেন, এই যে পিনাকি ভট্টাচার্যের কথাই বলা হচ্ছে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে বিগত 11 মাসে কি পরিমাণ সহিংসতা ঘটিয়েছে আপনারা জানেন, নতুন করে বলবার আর কিছু নেই। এখন এই পিনাকি এবং পিনাকি গঙের চূড়ান্ত পরিকল্পনা, ভাড়া করে মানুষ এনে বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল করে রাষ্ট্রপতিকে অপসারণ করা। এখন প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? আমরা গোয়েন্দা তথ্যের সূত্র ধরেই বলছি, সেনাবাহিনী নিশ্চয়ই পরিকল্পনা আঁটছে যে এই যে ষড়যন্ত্র, এটিকে কিভাবে দমন করা হবে। কারণ সেনাবাহিনীর প্রত্যেকটি অফিসার, প্রত্যেকটি কর্মকর্তা যখন ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে ট্রেনিং সমাপ্ত করেন, যখন থেকে নিয়মিত অফিসার হন, তখন একটি শপথ বাক্য পাঠ করেন। বাংলাদেশের সংবিধানের সুরক্ষা দেবেন, মহামান্য রাষ্ট্রপতিকে সুরক্ষা দেবেন, বাংলাদেশের প্রতি আনুগত্য থাকবেন। সেই প্রত্যেকটি অফিসার বুকের রক্ত দিয়ে হলেও দেশ রক্ষা করবেন। আজকে দেশ এক ভয়ানক সংকটের মধ্যে এবং ভয়ানক হায়নাদের কবলে পড়েছে। এখন দেখার বিষয়, আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, আশা করি যে সংবিধানকে সেনাবাহিনী রক্ষা করবে, মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করবে। এখন দেখার বিষয়, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটিকে বাস্তবায়ন হয় কি হয় না। এটি যদি হয়, বাংলাদেশ অনেকখানি শেষ হয়ে গেছে, চূড়ান্ত বিচারে বাংলাদেশের পতন হয়ে যাবে। আমরা বিশ্বাস করতে চাই সেনাবাহিনী এই ঘটনা ঘটতে দেবে না। রাজনীতির কূটকৌশল বা চাণক্য নীতির সর্বোচ্চ প্রয়োগ বাংলাদেশে চলছে। দৃশ্যত অনেকের সঙ্গে বন্ধুত্ব, আর পেছন দিক থেকে বিশ্বাসঘাতকতার চাকু মারার যে প্রাগৈতিহাসিক অমানবিক চক্রান্ত, সেই চক্রান্তগুলো চলমান সময় আমাদের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। যখন একটি দেশের রাজনীতি ভালো হবে বা ভালো যাবে, বা আপনি আশা করতে পারেন যে আপনার এই রাষ্ট্র একটি শুভ পরিণয়ের দিকে যাবে, তো এসব ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে উপকরণ, সেটা হলো জনমনে স্বস্তি, এক ধরনের শান্তি শান্তি ভাব থাকবে। আপনি যদি সুইজারল্যান্ডে যান, গিয়ে দেখবেন যে সব জিনিসপত্রের দাম আকাশচুম্বী। একটি ছোট্ট কামরা, সেখানে 4-5 জন ভাগাভাগি করে থাকে, অথচ অসংখ্য জমি এলাকা বিরান পড়ে আছে, কিন্তু ওর মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর তৈরি করে আপনাকে যদি থাকতে হয়, তাহলে দেখা গেল যে বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকা আপনাকে ভাড়া দিতে হবে। অন্যান্য খরচ বাদ দিয়ে ধরে মোটামুটি দুজনের একটা সংসার 10 লাখ টাকার নিচে আপনি সুইজারল্যান্ডের যে জুরিক, সেই জুরিকের আশেপাশে আপনি বসবাস করতে পারবেন না। একেবারে সকাল থেকে রাত পর্যন্ত 1, 2, 3টে চাকরি করেও মানুষ 2 জন বা 3 জনের সংসার চালাতে হিমশিম খায়। এত নির্মম জীবন যুদ্ধ, তারপরেও সেখানে মানুষ শান্তিতে বসবাস করে, এবং সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ। এর কারণ হলো সেখানে রাজনীতি নিয়ে কোনো কুটিলতা নেই। আপনি যদি পৃথিবীর অন্য কোনো সভ্য দেশে যান, যেমন ধরেন কানাডার কথা, কানাডার বড় 2টো শহর মন্ট্রিল এবং ভ্যানকুভার, এই 2টো শহরের একেবারে কেন্দ্রে, অথবা ধরুন নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক সিটির যে টাইম স্কোয়ার রয়েছে, তার আশেপাশে 1 রুমের ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বা আরও একজন সন্তান নিয়ে বসবাস করা যে কতটা কঠিন, এটা যারা ওখানে বসবাস করছেন তারা বুঝতে পারেন। সঞ্চয় তো দূরের কথা, কিন্তু তারপরেও তারা বাংলাদেশে আসবেন না, তারা আমেরিকাতে থাকবেন। এর কারণ হলো তাদের মনে একটা স্বস্তি রয়েছে।
এটা হলো ওই দেশগুলোকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে, যেখানে দেশের উপর ভরসা করে মানুষ পরিশ্রম করে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা এবং জনজীবনের জননিরাপত্তা। সেখানে রাজার জন্য, প্রজার জন্য, মেথরের জন্য, সবার জন্য সমান আইন, এবং আইনের একটা ধারাবাহিক যাকে বলা হয় গতি থাকে, এবং যারা রাষ্ট্রের কর্ণধার, মানে ধরুন ডোনাল্ড ট্রাম্প, এবং রাস্তায় যে মানুষটি ধরুন জুতো পালিশ করছে, তারা উভয়ই পুলিশকে, কোর্টকে, কাছারিকে একেবারে সমানভাবে তারা ভয় করে, সমানভাবে শ্রদ্ধা করে, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা উভয়ের সঙ্গে সমান আচরণ করে। এর ফলে কি হলো যে তাদের জীবনে আমাদের চাইতে অপরাধের যে সংখ্যা অনেক বেশি, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ফৌজদারি হচ্ছে, প্রতারণা হচ্ছে, তারপরে ডাকাতি হচ্ছে, কিন্তু মানুষ রাষ্ট্রের প্রতি বিশ্বাস এবং আস্থা হারায় না। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, অপরাধের যদি ধরন প্রকৃতি দেখেন, আমেরিকার তুলনায়, কানাডার তুলনায় এখানে অনেক কম। ইংল্যান্ডের শহরে একেবারে ডাউন টাউন, যেখানে লন্ডনের বা অভিজাত যে সকল এলাকা রয়েছে, সেটা তারেক রহমান সাহেব যে এলাকায় থাকেন, কিংস্টন, তারপরে হাইড পার্কের মতো এলাকা, অথবা ধরেন অ্যাজওয়ারের মতো এলাকা, মিডল সেক্স, এই সকল এলাকা ধনীদের বসবাস। তো সেখানে রাস্তার উপর আপনি একটা মানে সাইকেল তালা দিয়ে গেলেন, তো সেখানে যেটাতে তালা দিয়েছেন, চাবি বা ধরুন সাইকেলের প্যাডেল বা অন্য কোনো একটা জায়গাতে, সেটা রেখে পুরো সাইকেলের বাকি অংশ সুন্দর করে বসে বসে চোরেরা চুরি করে নিয়ে যায়। লন্ডনে যে পরিমাণ গাড়ি চুরি হয় প্রতিদিন, আমাদের বাংলাদেশে এক বছরে সেই ধরনের গাড়ি চুরি হয় না, কিন্তু তারপরে আমরা ভীত সন্ত্রস্ত। তো এই যা কিছু সমস্যা, সেটা হলো রাজনীতির মুনাফিকি, রাজনীতির কূটকৌশল এবং পিছন থেকে চাকু মারার যে অন্যায় প্রবৃত্তি, এর থেকেই যে অবিশ্বাস, সন্দেহ, অরাজকতা তৈরি হয়। সেই অরাজকতার কারণে বাংলাদেশ, উগান্ডা, বুরুন্ডি, এই সমস্ত দেশের তৈরি হয়ে যায়। এবং আমরা অতীতে আমাদের এই রাজনীতির মুনাফিকির কারণে বহু সমস্যায় পড়েছি, আর চলমান সময় এই সমস্যাগুলো আরও অতীতের যে কোনো সময়ের চাইতে বেড়ে গেছে। এখনকার রাজনীতির সবচেয়ে বড় ভয়াবহ দিক হলো, যারা রাজনীতিতে এগিয়ে রয়েছেন, মানে ইলেকশন যদি হয়, নির্বাচন যদি হয়, ধরে নেওয়া হয় তারাই ক্ষমতায় আসবে, এবং এই দিকে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি, এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেবের নামই বলা হচ্ছে। এখন তারেক রহমানকে ছোট করতে হবে, তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন বলতে হবে, তারপর তার কি কি দোষ আছে, তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের কি কি সর্বনাশ হতে পারে, ইত্যাদি নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করার জন্য আমরা যেভাবে ছুটছি, এইরকম ছুটাছুটি আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনার বিরুদ্ধে বা জয়ের বিরুদ্ধে আমরা ছুটিনি। এই হলো তারেক রহমান সাহেবের দুর্ভাগ্য। দ্বিতীয়ত, বিএনপিকে একঘরে করা, বিএনপির মুণ্ডপাত করা, মানে বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের ইমেজকে ক্ষুণ্ণ করা, অথবা তাদেরকে ছোট করা, হেয় করা, এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত, এগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে একজন আর একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য। এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন, তারা, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ভাতৃপ্রতিম, অর্থাৎ বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক ছিল বা আছে, তাদের মাধ্যমে দেশি এবং বিদেশি গোয়েন্দারা যে বিষ ছড়াচ্ছে, এর ফলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা বিএনপি করেন, তাদের জন্য এই দলটি করা, নিরাপদে করা, ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। এবং আগামীতে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বা আগামী বছর অর্থাৎ 2026 সনের ফেব্রুয়ারিকে টার্গেট করে বিএনপি যতই এগোনোর চেষ্টা করছে, তার পথে অসংখ্য বাধা তৈরি করে এই দলটিকে একেবারে আওয়ামী লীগের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আলটিমেটলি কেল্লা ফতের পর্যায়ে পৌঁছে গেছে বিএনপি বিরোধীরা। ফলে কি হলো,
তারেক রহমান সাহেব এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাদের যে বৈঠক এবং সেই বৈঠকের অন্তর্নিহিত কথাবার্তা, সমঝোতা এবং সেটার যে এক্সপেকটেশন ছিল, আশা ভরসা ছিল, এটা এখন বিএনপির একজন সিঙ্গেল লোকের মধ্যেও শতভাগ বিশ্বাস নেই। বিএনপির কিছু শীর্ষ নেতা অবশ্য মুখে মুখে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হওয়ার কারণ দেখছি না। তারপরে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, এখন তার চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি এই কাজ করবেন না, তিনি তার অঙ্গীকার রক্ষা করবেন। এগুলো খুবই দুর্বল যুক্তি, দুর্বল কথা এবং অসহায়ের ভাষা। যখন একটা মানুষ অসহায় হয়ে পড়ে তখন প্রতিপক্ষ তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব মাথা নাড়া দিয়ে ওঠে। একজন শেখ হাসিনা, তিনি তো গণতন্ত্রের পুরোধা ছিলেন, গণতন্ত্রের মহানায়িকা ছিলেন। তো তার যে নির্মম পতন, নিষ্ঠুর পতন, এবং তিনি যে অভিষিক্ত হয়েছেন ফ্যাসিস্ট, যেটি আমাদের বাংলাদেশে আর কেউ হয়নি। ভারতেও কাউকে ফ্যাসিস্ট বলা হয় না, সারা দুনিয়াতে 1 নম্বর ফ্যাসিস্ট হিসেবে মুসলিনীকে বলা হয়। আর আমাদের এই বাংলাদেশে এখন মুসলিনীর পরিবর্তে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলা হয়, স্বৈরাচারী বলা হয় এরশাদ সাহেবকে। এখন স্বৈরাচারী যে তকমাটি, এটা শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয়, ফ্যাসিস্ট বলা হচ্ছে সবার পক্ষ থেকে। তো এই যে শেখ হাসিনা যে একজন গণতান্ত্রিক নেত্রী থেকে স্বৈর শাসক হলেন, সেখান থেকে তার ফ্যাসিস্ট রূপে তার যে উত্থান হলো, অভিষেক হলো এবং তার যে পতন হলো, এর সকল কিছুর মূলে ছিল রাজনীতির বেইমানি, বিশ্বাসঘাতকতা, তার নিজের দলের ভিতরে বাইরে, তার সরকারের ভিতরে সরকারের বাইরে, এবং দেশি বিদেশি নানা চক্র, সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড চলছিল, যা কিনা আওয়ামী লীগের শেষ করে দিয়েছে, আওয়ামী লীগকে সবার থেকে একা করে দিয়েছে, এবং আওয়ামী লীগকে সবাই ভয় পেয়েছে কিন্তু ভালোবাসেনি, এবং আওয়ামী লীগের একান্ত ঘনিষ্ঠজন যারা রয়েছে তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগের পতন চাইত। যদিও সে সকল মানুষ প্রায় সবাই এখন আওয়ামী লীগের সঙ্গে গলায় কাঁধে কাঁধ রেখে এখন সবাই জেল খাটছে, সবাই পালিয়ে আছে, কিন্তু তারা শেখ হাসিনার পতন চেয়েছিল। এখন তদ্রুপ একই পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির জন্য। এখন বিএনপিকে সেই বাধা অতিক্রম করতে পারবে? বিশ্ব খেলোয়াড়ের খেলাধুলা থেকে কি নিজেদেরকে রক্ষা করতে পারবে, নাকি তারাও একটা অশুভ পরিণতির দিকে এগিয়ে যাবে? সেটা আগামীতে দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।